মুখবন্ধ খামে সিবিআই আজকে রিপোর্ট পেশ করলো। মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে সিবিআই এর রিপোর্ট পেশ। 2022 পর্যন্ত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম হিসেবে নথিভুক্ত ছিল এস বসুরায়ান কোম্পানি, কিন্তু এই এস বসুরায়ান কোম্পানিকে সামনে রেখে আড়ালে কিভাবে দুর্নীতি হয়েছে যেটা সিবিআই আদালতে জানিয়েছে আপনাদেরকে বিস্তারিত জানাবো। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, জানাও আমাদের। দেখো, সিবিআই মুখবন্ধ খামে যে রিপোর্ট পেশ করেছে সেই রিপোর্ট থেকে তারা বেশ কিছু অংশের উল্লেখ করেছেন এবং তারা খুব স্পষ্ট করে বলছেন যে এই যে নিয়োগ দুর্নীতি হয়েছিল সেই নিয়োগ দুর্নীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এস বসুরায়ান কোম্পানি, যে কোম্পানিকে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে কনফিডেন্সিয়াল সেকশন বলে অভিহিত করা হয়েছিল। এখন তারা বলতে চাইছেন যে এই দুর্নীতি কোন প্রক্রিয়ায় সংগঠিত করা হয়েছিল। তারা খুব স্পষ্টভাবে বলছেন এই যে ওএমআর মূল্যায়ন করা, ওএমআর তৈরি করা, ওএমআর পুনর্মূল্যায়ন করা, প্যানেল তৈরি করা, এই গোটা প্রক্রিয়াটা এমনভাবে সংগঠিত করা হয়েছিল যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো প্রার্থী যারা এই টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং তারা চাকরি বর্তমানে করছেন তারাও নিজেদের ওএমআর পত্র দেখে বা ওএমআর শিট দেখে তারা এটা নিশ্চিতভাবে বলতে পারবেন না যে এই ওএমআর শিট সেই ব্যক্তির বা তারই যে এই ওএমআর শিট, সেই বিষয়টা তিনি কিন্তু স্পষ্ট হয়ে বলতে পারবেন না। ফলত এই ওএমআর শিটের ক্ষেত্রে একটা বড়সড় দুর্নীতি হয়েছে এবং এই দুর্নীতি করবার জন্যই এই প্রক্রিয়াটাকে সেইভাবে তারা কিন্তু নিয়ন্ত্রিত করছেন এবং তারা বলছেন যে এই ওএমআর শিট সেটা যখন ডিজিটাইজড করা হয় বা সেই ওএমআর শিট যখন স্ক্যান করা হয় সেটা এমনভাবে সেটা করা হয়েছিল যাতে পরবর্তী ক্ষেত্রে সেই স্ক্যান করা ওএমআর শিট সেটাকে কিন্তু এডিট করা সম্ভব হয়, অর্থাৎ সেটাকে বিকৃত করা সম্ভব হয়। এই প্রক্রিয়ায় তারা এটা করেছিল এবং সিবিআই এর বক্তব্য হচ্ছে যে 2022 সাল পর্যন্ত, অর্থাৎ 2012, 2014, তারপরে দীর্ঘ এই সময় কেটে যাওয়ার পরেও 2022 সাল পর্যন্ত এই এস বসুরায়ান কোম্পানি, এই কোম্পানি কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের একটি ফার্ম বলে পরিচিত ছিল এবং সেই নামেই এদের কিন্তু পঞ্জীকরণ ছিল। ফলত তার পরবর্তী ক্ষেত্রে এরা যে এই ধরনের কম্পিউটারের মাধ্যমে মূল্যায়ন করতে পারেন, তারা বিশেষজ্ঞ হয়ে পরামর্শ দিতে পারেন, তারা প্যানেল তৈরি করতে পারেন, এই ধরনের বিষয়গুলো 2022 সালের পরে এই কোম্পানির সঙ্গে যুক্ত হয়। অর্থাৎ সিবিআই এর প্রশ্ন হচ্ছে যে কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের ফার্ম নামে পরিচিত সেই কোম্পানি কিভাবে মূল্যায়নের বরাত পেল সেটা নিয়ে তারা প্রশ্ন তুলছেন এবং তারা খুব স্পষ্ট করে বলছেন যে এই কোম্পানির আড়ালে বহু প্রভাবশালী ব্যক্তি তারা কিন্তু ওই অবৈধ কাজ করছিল এবং তারা এই যে নিয়োগ দুর্নীতি, সেই নিয়োগ দুর্নীতি কিভাবে সংগঠিত করতে হবে সেটা এই এস বসুরায়ান কোম্পানির আড়াল থেকে তারা পরিচালনা করছিল। এই কোম্পানিকে কার্যত শিখণ্ডী করে তারা এই গোটা নিয়োগ দুর্নীতি পরিচালনা করেছে বলে আজকে সিবিআই এর তরফে সওয়াল করা হয় এবং তারা কিন্তু খুব স্পষ্ট করে, অর্থাৎ সিবিআই এর তরফ থেকে তারা কিন্তু খুব স্পষ্ট করে বলছেন যে এই কোম্পানির ভূমিকা, অর্থাৎ এই কোম্পানির ওএমআর শিট মূল্যায়ন বা পুনর্মূল্যায়ন, পরবর্তী ক্ষেত্রে ওএমআর শিট বিনষ্ট করা, কোনোটাই কিন্তু তারা আইন মেনে করেনি। অর্থাৎ যে আইনে এটা করা দরকার ছিল সেই ধরনের আইন মেনে বা ন্যায্য পদ্ধতি মেনে তারা এটা করেনি, সেই বিষয়টা সিবিআই এর তরফ থেকে স্পষ্ট করা হয়েছে। এর পাশাপাশি তারা বলছেন, অর্থাৎ সিবিআই এর যারা আইনজীবী আছেন তারা বলছেন সিবিআই এর মধ্যে বেশ কিছু তৃণমূলের জনপ্রতিনিধি এবং অন্যান্য জায়গায় তারা হানা দিয়েছেন এবং তল্লাশি করেছেন, সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট তারা বাজেয়াপ্ত করেছেন। তুমি জানো যে আজকে যখন সিবিআই তারা রিপোর্ট জমা দেয় তার পাশাপাশি ইডিও রিপোর্ট জমা দিয়েছে এবং সেখানে তারা বলেছেন যে লিভস অ্যান্ড বাউচার 8টি সম্পত্তি যার বর্তমান বাজার মূল্য প্রায় 7,50,00,000 টাকা, সেই সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া তারা শুরু করেছেন। ফলত সব মিলিয়ে বিচারপতি অমৃতা সিনহা তার বক্তব্য হচ্ছে তিনি ইডি এবং সিবিআই এর আজকের রিপোর্ট এবং আগের রিপোর্ট এটা তিনি খতিয়ে দেখবেন এবং তারপরে যা প্রয়োজনীয় নির্দেশ দেওয়া সেই নির্দেশ তিনি দেবেন। তার পাশাপাশি তিনি নির্দেশ দিয়েছেন যে ইডি লিভস অ্যান্ড বাউন্সার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করলো, অন্যদিকে আজকে সিবিআই মুখবন্ধ খামে যে রিপোর্ট জমা দিল এবং আদালতে যে বিস্ফোরক তথ্য জানালো সেটা তো মারাত্মক। আমি সজলদার কাছে আসবো। সজলদা, এটা কোনো ক্রাইম সিরিজের চিত্রনাট্য থেকে তো কম মনে হচ্ছে না। মানে ছত্রে ছত্রে অপরাধ মনস্কতা, একটা ওয়েমার কার সেটা জানা যাবে না, মানে দুর্নীতিটা এমন ভাবে করা হয়েছে যাতে কোনোভাবে সামনে না আসে যে উত্তরপত্র কার, তথ্য গোপন করা হয়েছে। ক্রাইম সিরিজের থেকে কম নয়, যেমন বললেন ঠিক সেরকমভাবে বলি, আগামী ভবিষ্যতে এই তৃণমূলের দুর্নীতি নিয়ে নিশ্চয়ই কোনো না কোনো থ্রিলার ক্রাইম সিরিজ ওটিটি প্ল্যাটফর্মে হোক, সিনেমার পর্দায় তো আনা সম্ভব নয়, অল্প সময়ের মধ্যে এতটা শেষ করা যাবে না।
তো নিশ্চিন্তে আসবে। আপনি এখানে বসে শুনলেন, আমরাও শুনলাম যে স্ক্যান এমনভাবে করা হয়েছে, এমন সিস্টেমে করা হয়েছে যাতে মৃত্যুঞ্জয়ের, আমার নাম সরিয়ে মৃত্যুঞ্জয়ের নাম বসানো যায়। আমি এটা জাস্ট উদাহরণ হিসেবে বললাম যে এই যে জায়গাটা, আমরা তো বলছি এরকম হাজার হাজার ছেলেমেয়ের নাম পরিবর্তন করে সেই জায়গায় যাদের থেকে এই তৃণমূলীরা পয়সা নিয়েছে তাদেরকে এরা ভর্তি করেছে। আজকে যখন সেই ছেলেমেয়েগুলো দাবি করছে, তাদের সঙ্গেও তঞ্চকতা চলছে। এর আগে মুখ্যমন্ত্রী আপনি ভেবে দেখুন, ওদের এতে গেছিলেন, অনশন মঞ্চে গেছিলেন, গিয়ে বলেছিলেন তোমাদের ব্যবস্থা করছি, ইলেকশনটা মিটে যাক তারপরই করব। এখন গায়ে মানে না আপনি মোড়ল কুণাল ঘোষ তিনি পৌঁছে গেছেন সেখানে গিয়ে তাদের সঙ্গে একাধিক মিটিং করেছেন। আবার ফেব্রুয়ারি মাসে মিটিং করবেন, ফেব্রুয়ারি পর আবার একটা মার্চে টাইম দেবেন, দিয়ে বলবেন এখন ইলেকশন এসে গেছে এরপরে আবার করে দিচ্ছি। আসলে সেই একই জায়গায় পুরো বিষয়টা থেকে যাবে। দেখুন আমি একটা কথা বলি, লিপস অ্যান্ড বাউন্সের আপনার 7 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা শুরু হয়েছে, তার মানে এটা প্রমাণে যথেষ্ট প্রমাণিত হয়েছে যে সে এই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিটা দুর্নীতির সঙ্গে যুক্ত। তাহলে আমাদের প্রশ্ন সহজ এবং সরল এবং পরিষ্কার, যে কেন এখন অবধি ভাইপোকে এবং তার যারা ব্যবসার সঙ্গে যুক্ত, শুধু একটা কাকুকে ধরবে কেন? ভাইপোও তো আছে, একটা ডিরেক্টর, একটা সিইওকে কেন তার ওই অজিত ব্যানার্জি না কি নাম আছে ওনার মিসেসের, ওনার মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মায়ের কি যে আছেন যিনি, তাদের কেন ধরা হবে না? এই প্রশ্নটা আমরা আজকে ইডি এবং সিবিআই এর কাছে পৌঁছে দিতে চাই। দেখুন আগামী 49 মিনিট আমি আলোচনায় থাকবো। প্রথমেই আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আলোচনার বাইরে একটা বিষয় ওই বিপি আনন্দের দর্শকদের কাছে দেখাবো। 2 মাস আগে একটা গণদর্শন হয়েছে, তাতে 3 জন যে অ্যারেস্ট হয়েছে তাদের সাথে ওই কুণাল পান্ডে, আনন্দ চৌহান, সক্ষম প্যাটেল, তাদের সাথে যাদের ছবি আছে তাদের মধ্যে একটু জুম করলে দেশের প্রধানমন্ত্রীর সাথে অমিত মালব্য যে টুইট করে তার সাথে জ্যোতি মানে আদিত্যনাথজির সাথে, স্মৃতি ইরানির সাথে। এইবার আমার কথা হলো মুখ খোলা ছবি, ধর্ষণকারীদের সাথে দেশের প্রধানমন্ত্রীর ছবি, কথা নেই, লজ্জা পাচ্ছে না, চেঁচাচ্ছে। অমিত মালব্য টুইট করে, কার সাথে তার ছবি আছে, স্মৃতি ইরানি প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রীর ছবি। আপনার সময় মৃত্যুঞ্জয় বলেনি আলোচনা করতে পারবো না, প্লিজ 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 আলোচনা করতে পারবো না এভাবে বলে। সজলদা প্লিজ মৃত্যুঞ্জয় বলো। আমি 30 সেকেন্ড চেয়েছিলাম, দেওয়ার জন্য ধন্যবাদ। আমি যেটা বলছিলাম, দেখুন ইডি এরকম অনেক কিছুই বলে। ইডি আমরা দেখেছি এরকম আদালতে বিচারাধীন বিষয় তদন্ত হোক, ট্রায়াল শুরু হোক, দোষীদের ইমিডিয়েটলি সাজা দেওয়ার ব্যবস্থা হোক। ইডি আমরা দেখেছি 2020 সালে ছগন ভুজবালকে 20 কোটি টাকা তার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে, এরকম চার্জশিট দিয়ে দেখেছিল। সেই ইডি এখন দাঁড়িয়ে 2022 সালে এসে বলেছে যে না, আমরা প্রত্যাহার করে নিচ্ছি ছগন ভুজবালদের থেকে এই মামলাটা। তাই ইডি কি বলছে, কার সম্পত্তি, লিপস অ্যান্ড বাউন্স নিয়ে কথা হচ্ছে, তাহলে একটু কুসুম ফিনসার নিয়ে কথা হোক। কি করে 2014 থেকে 2023 অমিত শাহের ছেলের নামে জয় শাহের সম্পত্তি তার ডিরেক্টর হওয়ার পরে 1100 গুণ কি করে পারে, এই নিয়ে ইডি তদন্ত করবে না? ইডি যদি তদন্ত করে, ইডি যদি নিরপেক্ষভাবে তদন্ত করে, আমরা বলছি তদন্ত হোক। দোষীদের এই সময় যে তদন্ত হচ্ছে, এই সময় যে নিয়োগ দুর্নীতি হচ্ছে, এই নিয়োগ দুর্নীতির সময় ক্যাবিনেটে যার ছিল তার নাম শুভেন্দু অধিকারী, পশ্চিম মেদিনীপুর অবিভক্ত মেদিনীপুর থেকে অন্যের দুর্নীতির দিকে আঙুল তুললে বা অন্যের দিকে আঙুল তুললে এই বাংলার দুর্নীতি ঢাকা পড়ে যাবে না। আমি বলছি পর্ষদ মেনে নিয়েছে, এসএসসি হলফনামা দিয়ে কোর্টে জানিয়েছে। ফিরহাদ হাকিম বলেছেন স্বীকার করতে বাধা নেই, দলের একাংশ দুর্নীতি করেছে, এটা গতকাল ফিরহাদ হাকিম বলেছেন। আমি বলছি আজকে সিবিআই বলল যে বোর্ডের কর্মীরা এই দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল। এই দুর্নীতি এমন করে পরিকল্পনা করা হয়েছে যে কোন ব্যক্তির উত্তরপত্র, কোন ব্যক্তির ওএমআর সেটা বোঝা যাবে না। ছিল রুমাল হয়ে গেল বিড়াল, কিভাবে 0 থেকে 50 হয়েছে সেটা একেবারে পরিষ্কার সামনে এসেছিল। এত বড় দুর্নীতি। আমরা তো বলছি বড় কনিনিকা দি, হ্যাঁ ভেবে দেখুন।
দেখুন আমিও সেইটাই বারবার ভাবছিলাম যে কোন জায়গায় যে মানুষ যারা পরীক্ষা দিয়েছে ভালো পরীক্ষা, আর যদি ওএমআর শিটের নামই পরিবর্তন করে দেওয়া যায় তাহলে কেমন করে এটা সম্ভব যে যারা পরীক্ষা দিতে পারেনি মেধা, তাহলে এটা তুলে দিক গোটা পরীক্ষা, বলুক যে এরা 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 হচ্ছে তৃণমূল কংগ্রেস করে, এদের থেকে আমরা টাকা নিয়েছি, এদেরকে চাকরি দিয়ে দেবো। এইগুলো ফার্স, এই ফার্সগুলো করার কি মানে আছে? যে ছেলে মেয়েগুলো অনেক আশা নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছে, রাত্রি জেগে পড়াশোনা করছে, তারপরে হয়তো তারা চান্স পাচ্ছে, আর তাদের ওএমআর শিট পরিবর্তন করে দেওয়া হচ্ছে, এবং কার ওএমআর শিট তার নাম পর্যন্ত জানা যাচ্ছে না। এর রহস্য রোমাঞ্চ সিরিজেরও এ তো আগাথা ক্রিস্টি, শার্লক হোমসদের জায়গায় চলে যাচ্ছে, এ তো সামান্য আমাদের মধ্যে থাকছে না। এটা কোথায় হচ্ছে, কি করে হচ্ছে, আর কেন হচ্ছে? আর ইডি সিবিআই এর কাছে তাই জন্য প্রশ্ন, অন্য কিচ্ছু না। বারবার অন্য কথা অতীতে টেনে নিয়ে যাওয়া, ভারত ভ্রমণের প্রশ্ন, এসব তো পরের কথা, যা আছে আছে করতে হবে, কিন্তু সেই কথা হচ্ছে আমাদের কথা, মূল কথা যে কথাটা বলতে চাইছি, যে মাথা ধরুক এবার। অনেক কথা বলছেন, লিপস অ্যান্ড বাউন্স বলছেন, এ বলছেন, কাকু বলেছিলেন যে আমার ডিরেক্টরকে কেউ ধরতে পারবে না, কেন তা হবে, কেন তা হবে? সেটাই নিয়োগের দাবি জানিয়ে রাস্তায় নেমেছিল, একের পর এক পরীক্ষা হয়ে যাচ্ছে, চাকরি কবে হবে, নিয়োগ কবে হবে, এটাই তো সব থেকে বড় প্রশ্ন। সিবিআই আজকে জানাচ্ছে বেআইনি ভাবে নথি নষ্ট করা হয়েছে, কি ঢাকতে, কি লুকোতে? আমরা মনে হচ্ছে একটা বেসিক জায়গায় ভুল করছি, সেটা হচ্ছে পৃথিবীতে দুই ধরনের কম্পিউটার হয়, ক্লাসিক্যাল কম্পিউটার আর কোয়ান্টাম কম্পিউটার। ক্লাসিক্যাল কম্পিউটারে রাখা যে কোনো তথ্য সেটা সবসময় পরিবর্তন করা যায়, এবং সেই কারণেই তো এই পরীক্ষার ব্যবস্থা। অর্থাৎ ধরুন পরীক্ষার খাতায় আমরা আগে যখন কম্পিউটার ছিল না, তখন যে লিখতাম, তখন ধরুন একজনের খাতাটার উপর কেটে দিয়ে অন্যজনের নাম লিখে দেওয়া হতো, এখন তার থেকে আরো সহজ হয়ে গেছে। ফলে আমাদের দেশে যারা এই অনুসন্ধান করছেন, বিষয়গুলো নিয়ে তদন্ত করছেন, তারা কিন্তু খুব ভালো করেই জানেন এগুলো বদলানো যায়, এবং 51 যে 77-এর চেয়ে বেশি, এই ধরনের জিনিস বহুদিন ধরে আমরা জানি। আমাদের দেশের যে আইন ব্যবস্থা এবং সংসদীয় ব্যবস্থা, তাই নিয়ে মানে তাদের আমি যথেষ্ট মান্যতা দিয়েই জিজ্ঞেস করছি যে এ কি ব্যবস্থা, যে ব্যবস্থায় মোটামুটি বছর 2-3 চলে গেল, 2021 বিধানসভা নির্বাচনের পর থেকে আমরা পরিষ্কারভাবে জানতে পেরেছি এই সংখ্যার গোলমালের কথা। কেন আমাদের সিস্টেমের মধ্যে আমরা কোনো সিদ্ধান্তে আসতে পারছি না? আমাদের সিস্টেম বলতে আমরা কি বুঝি? আমাদের সিস্টেমের মধ্যে একটা প্রশাসনিক ব্যবস্থা এবং আরেকটা হচ্ছে যারা দেশ এবং রাজ্য শাসন করছেন। অর্থাৎ এই ক্ষেত্রে পশ্চিমবঙ্গের এই যে পরীক্ষা পদ্ধতি যদি এরকম হয়ে থাকে, তাহলে শিক্ষার যে বিষয়গুলো বা চাকরির যে বিষয়গুলো, সেই জায়গাগুলো আমাদের রাজ্য সরকার দায়িত্ব নিতে পারছেন না, এবং কেন্দ্রীয় সরকারের এই বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়া উচিত ছিল। কোনো একটি কারণে নিশ্চয়ই দীর্ঘসূত্রিতা আছে, কোথাও একটা টেকনিক্যালি গন্ডগোল হচ্ছে আমাদের গোটা দেশের ব্যবস্থায়, যে জায়গায় মানুষজন বেসিক ক্লাসিক্যাল কম্পিউটারের প্রেমাইসটা কি বুঝতে পারছেন না। আমাদের দেশের যে কটি রাজনৈতিক দল আছে তাদের অসম্ভব ভালো ভালো ইঞ্জিনিয়ার আছেন, তারা যদি একটু চেষ্টা করতেন অনেক আগেই এগুলোর কথা বলতে পারতেন। আমার একটাই প্রশ্ন, যে এই যে পিডিএফ ফাইল বা যে কোনো একটা স্ট্যান্ড ফাইলে ডেটা বদলে দেয়া, এ তো আমরা সবাই জানি, তাহলে কতদিন ধরে আবার এই আলোচনা চলবে? এই আবার সেই মুখবন্ধ একটা খাম, কোনো একটা রঙের ডায়েরি, নীল হলুদ লাল কোনো একটা ফাইল। আদতের লোকগুলো কিন্তু সেই রাস্তাতেই বসে আছে, আদতে স্কুলগুলোর শিক্ষক নেই। এর সমাধানটা কোথায় আমরা একেবারে বুঝতে পারছি না। একই গোলকধাঁধায় আমরা ঘুরে বেড়াচ্ছি। একদম একই গোলকধাঁধার কথা বলছিলেন। আজকে সিবিআই জানিয়েছে যে 17টি পুরসভায় অয়নশীলের সংস্থার মাধ্যমে প্রায় 1829 জনের অবৈধভাবে নিয়োগ হয়েছিল। এনারা শিক্ষক, এনারা পড়াবেন আমাদের ছেলে মেয়েদের। আসলে যখন ক্ষমতায় এসেছিলেন তখন চিন্তা ভাবনা ছিল যে 5টা বছরই ক্ষমতায় থাকবো, যা করার করে নেওয়া, কিন্তু ঘটনাচক্রে তারা 3টে টার্ম রয়ে গেলেন। আর ঘটনা দেখুন, আমাদের বাংলায় একটা বহুল কথিত প্রভাব আছে যে যাহা 52 তাহা 53। এখন এই তৃণমূলের আমলে এই শিক্ষক দুর্নীতিতে আমরা দেখলাম যাহা 0 তাহাও 53। এ তো বোধহয় পৃথিবীর ইতিহাসে এই জিনিস কোনোদিন দেখা যায়নি। সত্যি কথাই, আজকে আপনি মামলাগুলো করবেন কিন্তু মামলাগুলো কার খাতা কে কত নম্বর পেল তার কোনো প্রমাণ নেই। এবং আজকে ইডি যে একটা প্রাথমিক যে রিপোর্ট জমা দিয়েছে সেখানে কিন্তু লিপস অ্যান্ড বাউন্ড নামটাও কিন্তু দেখবেন খুব মানে একটা সুন্দর একটা নাম। এই ঘটনার সঙ্গে এতভাবে সম্পৃক্ত থাকা এমন একটা নাম লিপস অ্যান্ড বাউন্ডস। এই লিপস অ্যান্ড বাউন্ডসে 7.5 কোটি টাকার মতো সম্পত্তি তারা এখনও অবধি তারা আইডেন্টিফাই করতে পেরেছে, যেগুলো বিক্রি করে তারা টাকা তুলবে বলছে। কেন তার অর্থ হচ্ছে যে 7.5 কোটির মতো তারা সরাসরি যোগসূত্র খুঁজে পেয়েছে, অর্থাৎ প্রাথমিকভাবে দুর্নীতির যে প্রমাণ সেটা তারা পেয়েছে। এছাড়াও আমরা কিন্তু বিভিন্ন এফিডেভিটের মাধ্যমে দেখেছি সরকার পক্ষের বিভিন্ন অংশ কিন্তু স্বীকার করতে বাধ্য হয়েছে যে দুর্নীতি হয়েছে।
অর্থাৎ দুর্নীতি হয়নি এই প্রশ্ন কিন্তু আজকে নেই। দুর্নীতি কতটা হয়েছে, প্রশ্নটা হচ্ছে যে কারা কারা এর সঙ্গে জড়িত। নিচের তলায় আমরা দেখতে পাচ্ছি অনেকের নাম, কিন্তু আজকে এমনই অবস্থা লিপস অ্যান্ড বাউন্ডসে ইডির নিজের বক্তব্য অনুযায়ী যে সেখানে কালীঘাটের কাকু ছিলেন প্রাক্তন ডাইরেক্টর, প্রাক্তন সিইও, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাক্তন ডিরেক্টর হলো কিন্তু বর্তমান সিইও, অথচ তার ক্ষেত্রে যখন মহামান্য আদালত যখন বলল যে তার কি কি সম্পত্তি আছে জানানো হোক, সেখানে তার ব্যাংক অ্যাকাউন্টেরই কোনো হদিশ পাওয়া গেল না, শুধুমাত্র কয়েকটা ইন্স্যুরেন্স পলিসির কথা বলা হলো। আমি বলবো আমি আপনার আমার একটা বলার কথা, আমি এখন বলিনি। কথাটা হচ্ছে যে আজকে এই ঘটনা প্রমাণ করছে যে প্রাথমিকভাবে দুর্নীতি হয়েছে। আমাদের দাবি হচ্ছে যেটা কিছুক্ষণ আগে বিজেপি প্রতিনিধি বলছিলেন যে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় খুঁজে বার করুক না, আদালতের নজরদারিতে যদি তদন্ত না তো মৃত্যুঞ্জয় এক সেকেন্ড সজলদা বলবেন আদালতের, না আমি মৃত্যুঞ্জয়কে বলতে বলেছি, কিন্তু মৃত্যুঞ্জয় তো বললো যে ইডি কেন সিবিআই কেন বার করছে না, আদালতের নজরদারিতে যদি তদন্ত না হতো তাহলে তো সামনেই আসতো না। পার্থ চট্টোপাধ্যায় জেলে, মানিক ভট্টাচার্য জেলে, বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন, অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় তিহার জেলে বন্দী। তুমি বলছো ছত্রে দুর্নীতি না থামলে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে এরকম অযোগ্য প্রার্থীদের একের পর এক বেআইনি নিয়োগ হয়েছে, উত্তরপত্র বিকৃত করা হয়েছে, টাকা নেওয়া হয়েছে বেআইনি ভাবে, একবারও হাত কাঁপে না, একবারও হাত কাঁপে না, একবারও মনে হয় না যে যোগ্য প্রার্থীদের অযোগ্যরা শিক্ষকতা করছে। আমি নিজেও জানি না, বললে এই যে উনি বলবে তৃণমূলটা তৃণমূলের বিজেপির প্রতিনিধি দেবে, এই যে ছোটা যদি মনে হয় যে উনি এইভাবে তাহলে বলুক, আমার কোনো অসুবিধা নেই, এইভাবেই চলবে। মৃত্যুঞ্জয়ের কাছে প্রশ্ন ছিল। হ্যাঁ মৃত্যুঞ্জয়, কথা হলো তৃণমূলের যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, যাদের অ্যারেস্ট করেছে ইডি করেছে, ইডি প্রমাণ করবে। আমার বক্তব্য হলো প্রসন্ন রায়ের বাড়িতে দিলীপ ঘোষের দলিল পাওয়া যাচ্ছে, তাকে একবার ডাকছে না। যেই সময় নিয়োগ দুর্নীতি হয়েছে সেই সময় শুভেন্দু অধিকারী এই ক্যাবিনেটে ছিল এবং শুভেন্দু অধিকারী ডান হাত, শুভেন্দু অধিকারীকে বললো কংগ্রেসের গায়ে, শুভেন্দু অধিকারীর ডান হাত, তার নাম উঠে এসছে। আর কপালে তিলক কেটে সিপিএম এখন সাধু সাজছে। 98-99 সালে বাতিল করে দিয়েছে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। 59 বছরে এসে এদের এগেইনস্টে কেস করার চাকরি এই তৃণমূল সরকার দিয়েছে, এই তৃণমূল সরকার দিয়েছে সিপিএম এর সময় চাকরি বাতিল 59 বছরে। আমাদের বলছে যারা কিছু এখনকার কথা তিলক কেটে সন্ন্যাসী হওয়া যেমন যাবে না, তিলক কেটে সন্ন্যাসী হওয়া যেমন যায় না, সেরকম পুলিশ মন্ত্রী হয়ে এই পুলিশের অপদার্থতাটাকেও অস্বীকার করা যায় না। ইডি প্রমাণ করেছে পার্থ চট্টোপাধ্যায়ের ঘরে কত টাকা আছে, সেই পার্থ চট্টোপাধ্যায়ের হয়ে যখন তোমাদের সঞ্জীব সুকুলের নাম এসছে এই নিয়োগ দুর্নীতিতে, এই যে সে তো শুভেন্দু অধিকারীর ডানা সঞ্জীব সুকুর ডানা যখন সঞ্জীব সুকুল নামটা প্রথম শুনছো নাকি? আচ্ছা শুনলাম, হ্যাঁ আমি শুনিনি আগে। না না আমি এক মিনিট, আমার ইডি কেস করছে কেন? এই ডাকো তুমি এক মিনিট ডাকো, তুমি একটা সুমোটো করে অ্যারেস্ট করো, কথা বলে দুর্নীতিটা কি মিথ্যে হয়ে যায়? না না এই যারা দুর্নীতি হলে চাকরি কবে হবে? যারা তৃণমূল করে দুর্নীতি করে তাদের ডাকলে বাকি এখনো 15 মিনিট আছে। না না তুমি 30 সেকেন্ড চেয়েছিলে, সেটা দিতে রাজি হইনি। এবার আমার প্রশ্ন হচ্ছে যেটা যে ইডি প্রমাণ করবে, তাহলে পুলিশ কি করবে? এখানে তাহলে ইডি চৌকি সিবিআই চৌকি করতে হবে। আমার প্রশ্ন কেন কেন ইডি এসে টাকা ধরেছে, তোমার পুলিশ ধরেছে অযোগ্য, এসকর্ট 7 দিন পরে বলেছে যোগ্য, 7 দিন আগে বলেছে অযোগ্য, 7 দিন পরে বলেছে যোগ্য। এই বিচারপতি অমৃতা সিনহাই বলেছে। না না অমৃতা সিনহা বলতে পারে, তাহলে একটা মামলাও পুলিশকে দিচ্ছে না। তা দিক না, একটা মামলাও পুলিশকে দিচ্ছে না, যাকে অযোগ্য বলছে তাকে দিচ্ছে। কিন্তু একটা মামলাও
একটা এতদিন মামলাও বাদে- রাজ্য সরকারের হাতে দিচ্ছে না। তা ED নিয়েছে, ভালো তো, যোগ্য অফিসাররা আছে, ডাকুক। পার্থ কি ভালো না খারাপ? তুই শুভেন্দু বল। ভালো কি না খারাপ? পার্থ তুমি বলো। চোর না ভদ্র? একের পর এক রিপোর্ট নেই, দুর্নীতি নিয়ে চর্চা তুঙ্গে, কিন্তু প্রশ্ন যেটা সেটার উত্তর কিন্তু মিলছে না। এখনো অধারা সেই জায়গা থেকে সমাধান সূত্র যে এই চাকরি প্রার্থীদের একের পর এক পরীক্ষা হচ্ছে, কিন্তু এই চাকরি প্রার্থীদের কবে চাকরি হবে, কবে নিয়োগ মিলবে? তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্ব কি আরো জোরালো হচ্ছে? কেননা একের পর এক নেতা মন্ত্রী বিধায়কদের বক্তব্য তো সেই কথাই বলছে। কি বলছেন সৌগত রায়, কি বলছেন ব্রাত্য বসু, পরপর দেখুন। তৃণমূলে নবীন প্রবীণ বিতর্কের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তারই প্রেক্ষাপটে একজন প্রবীণ প্রতিনিধি তৃণমূলের সৌগত রায়, বর্ষিয়ান সাংসদ এবং রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আমাদের সঙ্গে। সৌগতদা, কি বলবেন এই নবীন প্রবীণ বিতর্ক? কিছু বলবো না। আমি তৃণমূলের নবীন প্রবীণ কোনো দলেই থাকতে চাই না। আমি একজন তৃণমূলের সৈনিক, তৃণমূলের সাংসদ, মমতা ব্যানার্জির অনুসারী। আমি সেইটাই থাকতে চাই। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে এই যুগের প্রতিনিধি, তার ছবি রাখা উচিত ছিল, কুণাল ঘোষ বলছেন। এ নিয়ে কালকেও বিতর্ক হয়েছে। আমি মন্তব্য করতে পারবো না। যে যার মন্তব্য মতামত বলছেন, বলা উচিত কিনা তারা বুঝবেন, আমার কোনো মন্তব্য নেই। ব্রাত্য বসু, আরেকবার আপনার কাছে যাব, যে আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন, 5 জন বৈঠক করেছেন, তার মধ্যে একজন, এবং যেখানে ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি করা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে কেন্দ্রীভূত করতে চান একটা নির্দিষ্ট জায়গার মধ্যে। আমি অন্তত সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলাম, কেননা শেষ পুজোর পরেও দেখা হয়নি বিজয়ার করার জন্য, কেননা শেষ যেদিন আমাদের ধর্ণা বন্ধ হয়ে যায়, মানে তারপর থেকে পুজো এসে যায়, পুজোর পরে আমরা বিজয়ার জন্যও পাইনি, প্রায় 3 মাস দেখানি। তো আমি যখন শুনলাম অনেকে যাচ্ছে, আমি 1 ঘন্টা পরে যাই। ইনফ্যাক্ট আমাকে ফোন করে বলা হয় না, নিশ্চয়ই যাবো, কেননা দেখা হয়নি। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে একটা পোস্ট হচ্ছে তৃণমূলেরই, বিশেষত যুব তরফ থেকে তাদের পোস্ট করা হচ্ছে যে সেনাপতি ছাড়া যুদ্ধ জয় অসম্ভব। আমি পোস্টার দেখি না, সুতরাং আমায় নিয়ে জিজ্ঞেস করে লাভ নেই। আমি মনে করি আমি তৃণমূলে এসছি মমতা ব্যানার্জিকে দেখে, আর আমি মনে করি মমতা ব্যানার্জির কথাই প্রথম কথা এবং শেষ কথা। মমতা ব্যানার্জি আমাদের সর্বভারতীয় সভানেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এর বাইরে আমি কিছু জানিও না, বলতেও পারবো না। আপনি আগে একবার বলেছিলেন যে ঘুরে ঘুরে ভোট জেতাতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে, সেটা বিশ্বাস করেন? নিশ্চয়ই। মমতা হচ্ছে ভোট ক্যাচার, ভোট পুলার। আমি দেখেছি, আমি মিটিং করতে গেলে 100 লোক হয় না, মমতা মিটিং করলে 10,000 লোক হয়। সেই জন্যই ধরুন আপনার দলেরই সাধারণ সম্পাদক বলছেন যে এরা সিনিয়র, তারা তো শুধু ভোটে দাঁড়াবেন কেন, তারা তো এলাকায় রাজনীতি করতে পারেন। তার মত আমি কিছু বলতে চাই না। আমার অনেক মত আছে। ইসরায়েল যে গাজা ভূখণ্ডে আক্রমণ করছে তার উপরে, রাশিয়া যে ইউক্রেনকে আক্রমণ করছে তার উপরে, সে নিয়ে আপনি জিজ্ঞেস করুন, আমি বলবো। এইসব নিয়ে আমি বলতে পারবো না। ধরুন আপনাদের দলের জাপানে যে ভূমিকম্প হলো তা নিয়েও আমার মত আছে। আপনার দলেরও তো একটা ভূমিকম্প হচ্ছে বিগত কয়েকদিন। ভূমিকম্প হচ্ছে, এটা আমি বলছি যে যেটা সৌগতা বললেন, আমি তো অন্তত এই ধরনের কোনো বিতর্ক আছে বলে আমি টের পাইনি। হতে পারে আমার চামড়া হয়তো অতটা সূক্ষ্ম নয়। হ্যাঁ, মানে আমি যতদিন দল করছি, আমি যেটা সৌগতা বললেন, আমাদের মাথার উপরে সবার উপরে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সাংগঠনিক সেনাপতি অবশ্যই সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো সেখানে এখানে আমার মনে হয় না এই নবীন প্রবীণ যে বিবাদটার কথা বলছেন, আমি কোনো টের পাইনি। আর এটা নিয়ে আমার কোনো উৎসাহ নেই, এই কারণে যে আমি আমার ক্ষেত্রে তো বলবো যে আমি মানে ঘরেও নেই, পারেও নেই, আমি নবীনও নই, প্রবীণও নই। আমি হচ্ছে যেজন আছে মাঝখানে, আমি নবীন প্রবীণের দ্বন্দ্ব নিয়ে আমি মাথা ঘামিয়ে কি করব? আপনাদের রাজ্যের সভাপতি তিনি একটা বৈঠক যাচ্ছেন, সেখানে একজন বিধায়ক অনুপস্থিত। আমি শুনেছি এরকম কোনো মিটিং ডাকাই হয়নি। আর কালকের বক্তব্য এবং পাল্টা, কালকে আমি বলেছি যে দলের সভাপতি কোনো বক্তব্য রাখলে তার উপর মন্তব্য করা সাজে না। আমার তো সব ব্যাপারের উপর নিয়ন্ত্রণ নেই। বেশি শীত পড়লো কি কম শীত পড়লো এটা আমি ঠিক করতে পারি না, এমনি অনেক জিনিসই পারি না। চাঞ্চল্যকর অভিযোগ করছেন আপনার দলেরই রাজ্য সাধারণ সম্পাদক যে সিনিয়ররা, যারা মন্ত্রী সিনিয়র যারা, তারা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই যে ক্ষোভ মানে বক্তব্য রাখাতে তারা নিষ্ক্রিয়, অনেক তারা রাখছেন না। আপনি একজন সিনিয়র। আমি জানি না, আমার তো কোনো
বক্তব্য রাখার সুযোগ নেই। আমি তো দলের স্পোক্সম্যান নই, স্পোক্সম্যান হলে বলতাম। আপনার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে আপনার মতামত কি? মমতা বন্দ্যোপাধ্যায় দলের সুপ্রিমো, অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আমি দলের শৃঙ্খলা পরায়ণ সৈনিক, আমি এটাই মেনে চলি, এর বাইরে আমি যাওয়ার চেষ্টা করি না। নবীন বা প্রবীণ এটা নিয়ে আমি আমার মানে সংবেদনে আমি কোনো টের পাইনি যে এরকম কোনো ভেদাভেদ দলের মধ্যে আছে। এই যে আমি আর সৌগত এখানে বসে আছি, এই আমরা দমদম থেকে কথা বলছি, দমদম থেকে সৌগত এখানে সাংসদ, আমি এখানে বিধায়ক। সৌগত আমার তুলনায় বয়সে প্রবীণ। তো এখানে দমদমের এত কর্মী আমাদের আছে, আমাদের মধ্যে কোনো বিভেদ আছে কি বা কোনো ভেদাভেদ আছে কি? না, নেই। সুদীপ বন্দ্যোপাধ্যায় কালকে বলছেন যে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না এই রাজ্য ছাগলের তৃতীয় সন্তান বা বাচ্চা হয়ে যাবে, এটা আপনি বিশ্বাস করেন? সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাদের দলের লোকসভার নেতা, সুতরাং তিনি যা বলছেন তার উপর আমি কি করে মন্তব্য করব? আমি লোকসভার একজন সাধারণ সদস্য, উনি দলের নেতা, উনি যা মনে করেছেন বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তার যে অবজারভেশন, আমি এ নিয়ে মন্তব্য করতে পারবো না। তো কি দল পরিচালনার ক্ষেত্রে মানে বৈপরীত্য তৈরি হচ্ছে, আড়াআড়ি ভাগে ভাগ হয়ে যাচ্ছে, অন্তত প্রকাশ্যে? কোনো অনুভব করিনি। আমরা এমন প্রোগ্রামে থাকছি যাতে জনগণের সাথে যোগাযোগ হয়, এইসব নিয়ে আমরা কেন মাথা ঘামাবো? সামনে 4 মাস পরে ভোট, যেই দাঁড়াক মানুষের সাথে যোগাযোগ রাখতে হবে। ব্যক্তিগতভাবে বিশ্বাস করেন যে সিনিয়র হলে তার প্রোডাক্টিভিটি কমে যায়? আমি তো পদার্থবিদ্যার ছাত্র, হাইসেনবার্গের তত্ত্ব নিয়ে আমি বলতে পারি, অনিশ্চয়তার তত্ত্ব, আমি এ নিয়ে বলতে পারবো না। এটা যারা একটু সিনিয়র হয়েছেন আমি তারা বলতে পারবেন যে তাদের প্রোডাক্টিভিটি কিরকম আছে। সৌগত আমার থেকে অনেক ভালো বলতে পারবে। আমি বিজ্ঞানের কথাই বলি যে আইনস্টাইন বা হাইসেনবার্গ বা ডিরাক, তারা তাদের অল্প বয়সে প্রথম তত্ত্ব বার করেছিলেন, কিন্তু তাই বলে কি আইনস্টাইনের যখন বয়স হয়ে গেল তাকে লোকে বলল শোনার দরকার নেই? তা নয়। সুতরাং এই প্রোডাক্টিভিটির এই আলোচনাটা অসার। আমরা তো কারখানার শ্রমিক নয় যে আমাদের প্রোডাক্টিভিটি নিয়ে বিচার হবে। প্রোডাক্টিভিটি, ইন্টেলেকচুয়াল প্রোডাক্টিভিটি বিচার এভাবে হয় না। মানে মানে একইভাবে বলা যায় যে ভানু সিংহের পদাবলী যখন রবীন্দ্রনাথ লিখছেন তখন তার যা বয়স, আবার রথের রশি যখন লিখছেন তখন তার যা বয়স, তার মধ্যে অনেক অনেক ফারাক ঘটে গেছে। তার মানে কি রথের রশি বা কালের যাত্রা এগুলো, এই নাটকগুলো, এগুলো কি আমরা ফেলে দেবো? তাতে ফেলতে পারি না। আবার ভানু সিংহের পদাবলী, তাকেও কি আমরা আহ্বান জানাবো না, বন্দনা করবো না? রাজনীতির ক্ষেত্রে প্রোডাক্টিভিটি করে না। কারখানায় একটা লোক একদিনে কটা অ্যাঙ্গেল তৈরি করতে পারবে সেটা মাপা যায়, এক্স্যাক্ট ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বলে একে। সেটাও পলিটিক্সে সেই ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর তত্ত্ব অ্যাপ্লাই করে না। আমি একমত, আমি সম্পূর্ণ। আমার হচ্ছে ওই 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 উত্তরে হয় না, আগে প্রথমটা হচ্ছে ওই, তারপরে ওই ওই ডু ডু ডু। মৃত্যুঞ্জয়, তাহলে কোনো দ্বন্দ্ব নেই, মানে একজন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম ও শেষ কথা, আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে করে একজন বলছেন সেনাপতি ছাড়া যুদ্ধ জয় অসম্ভব। তাহলে কোনটা ঠিক? মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম এবং শেষ কথা। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, তার পরের লাইনটা আপনাকে দেখাতে হবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই দলের সেনাপতি। আমাদের এটাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা নিয়েই আজকের তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সরকার যে কাজগুলো করছে সেগুলো মানুষের কাছে তুলে ধরা, তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় সামনের সারিতে। তার গ্রহণযোগ্যতা প্রথমের দিকে দলের যে মানে আজকে দলের সরকারের বিরুদ্ধে, রাজ্যের মানুষের বিরুদ্ধে যে কেন্দ্রীয় বঞ্চনা, তার তাহলে মৃত্যুঞ্জয় তুমি বলছো নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সভা ছিল তাতে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল না, সেটা ঠিক হয়নি? দেখুন, সে নিয়ে যা বক্তব্য আমাদের এই নিয়ে, দেখুন আমাদের তৃণমূলে এরকম কোথাও লেখা নেই। না না, তুমি তো বলছো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলছি তো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এইটা নিয়ে আমার দেখুন সিনিয়ররা যে যার বক্তব্য দিয়েছে, তৃণমূল কংগ্রেসে কোথাও বলা নেই যে মিলে সুর মেরা তুমারা, আমি তো বলিনি মিলে সুর মেরা তুমারা তো সুর মানে হামারা, এরকম কোন জায়গায় আমাদের বলা নেই। তুমি বলছো মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছেন পুরনো চাল ভাতে বাড়ে, নতুন চাল আগে বাড়ে, দুজনকে নিয়েই তো চলছে। নবীন প্রবীণের মেলবন্ধন নিয়ে তৃণমূল কংগ্রেসটা চলছে।
আমাদের দলের বিভিন্ন মতামত থাকতে পারে, আবার ভোট আসলে আবার সবাই এক হয়ে যাবে। একটা জিনিস ইন্টারেস্টিং, খুব ভালো লাগছে, সারাক্ষণ সমস্ত দল আমরা আমাদের নিয়ে চিন্তা করছি, আমরা অন্য দল নিয়ে ভাবছি না, আমাদের প্লাস মাইনাস আমাদের স্ট্র্যাটেজি ওইটার উপরে ঠিক হচ্ছে, আর অন্য দল তৃণমূল কি করছে সারাক্ষণ এই নিয়ে আলোচনা হচ্ছে। এটা খুব ভালো। ভোট আসলে আপনি দেখবেন আবার তৃণমূল হই করে দিচ্ছে। এই যে আপনি এত বাইট দেখাচ্ছেন, সবাই একসাথে হাতে হাত ধরে লড়ছে, কিন্তু তৃণমূলে দ্বন্দ্ব আছে কিনা নেই, কি দ্বন্দ্ব হচ্ছে, কারা দ্বন্দ্ব করছে, এসব নিয়ে ভাবছেন কেন আপনারা? আপনাদের চর্চার বিষয় কে বলছে? পাগলের কিছু বললে আমাকে সেটা ভাবতে হবে। আমি একটা কথা বলি, আমরা জানতাম আপনি পাগল শুভেন্দু, আমি কথা বলিনি। আপনারা বললেন ওরা ভাবে আমরা নাকি শুধু তৃণমূল নিয়ে ভাবি। হ্যাঁ, আপনি গতকাল ওদের দলের একজন মুখপত্র আছে 3.5 বছর জেল খাটা আসামি, সে তো অমিত শাহ জেল খেটে। ভালো ভালো, অমিত শাহ জেল খেটে, তোমার সময় বলিনি। হ্যাঁ, এবার তাকে একবার দেখান, সে কালকে সারাদিনে যতবার বলেছে তার এখানে দলটা নবীন প্রবীণে ভাঙেনি, ভেঙেছে কারা শুভেন্দুকে গালি দেয় আর কারা শুভেন্দুকে গালি দেয় না, দলটা এখানে ভেঙেছে। আমি এবার আসি, এই যাদের আপনি এতক্ষণ ধরে সাক্ষাৎ দেখালেন, কেউ বলছে সৌজন্য সাক্ষাৎ করতে গেছিলাম, ব্রাত্যবাবু বললেন সৌজন্য সাক্ষাৎ করতে গেছিলাম। আমি বলছি ব্রাত্যবাবু, আপনি সৌজন্য সাক্ষাৎ যদি এই ছেলেমেয়েগুলো শহীদ মিনারের নিচে বছরখানেক ধরে বসে আছে তাদের প্রতি যদি একটু সৌজন্যতা দেখাতেন তাহলে বাংলার মানুষের উপকার হতো। বলছে মমতা মিটিং করলে 10,000 লোক হবে, তো আমি মিটিং করলেও আজকাল 10,000 লোক হয় দেখি। সৌগত রায় বলেছে, সৌগত রায়। আচ্ছা, আমার মিটিং এ লোক নিয়ে তুমি প্রশ্ন তুলতে পারো, মমতার মিটিং এ 10,000 সৌগত রায় বলেছে। ঠিক আছে, আচ্ছা বলেছে বাত্য বসু বলেছে আমার চামড়া অত সূক্ষ্ম নয়। আমি জানি তো তোমার চামড়া গন্ডারে, তা না হলে তুমি শিক্ষামন্ত্রী হয়ে বাংলার শিক্ষাটাকেই ব্রাত্য কি করে দিতে। এবার আমি বলছি শুনুন, বলছে মাঝখানে বসে আছে, মানে বিচখানে, না ঘরকা না ঘাটকা, গেছে নবীনদের সবাই, এখানে বসে আবার প্রবীণের সঙ্গে বসে আমি আছি বিচখানে। সৌগত রায়, তাপস রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় লড়াই হচ্ছে। আমি জিজ্ঞাসা করি, এক মিনিট, আমি জিজ্ঞাসা, দেখো আমি বলি সৌগত, তাপস রায়, সুদীপ ব্যানার্জির লড়াই হচ্ছে। আমার প্রশ্ন, আমার খুব সহজ প্রশ্ন, তাপস রায়ের বয়স বেশি না মমতা ব্যানার্জির বয়স বেশি? ওদের প্রবীণ আর নবীনের, ওদের প্রবীণ আর নবীন, সুকান্ত মজুমদারের ছবিতে কি জুতো পড়লো? তো কুণাল ঘোষের মুখে কুণাল ঘোষের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলছেন, তখন তো বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কথা সজলদাকে শুনতেই হবে, উত্তর নেব। কিন্তু তার আগে তৃণমূলে নবীন প্রবীণ দ্বন্দ্বে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তাপস রায় কি বললেন দেখুন। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতন একজন জাতীয় পর্যায়ের একজন নেতা থাকতে এটা হবে কেন আমি বুঝতে পারলাম না, এ কথা কেন তিনি বললেন। 1, 2, তাহলে বিলম্বিত বোধোদয়, মাঝে 6-7 বছর তো উনি দলে ছিলেন না, তখন এটা তিনি উপলব্ধি করেননি। তাহলে পরবর্তীকালে অবশ্য তিনি এটা উপলব্ধি করতে পেরেছিলেন বলেই আবার দলে 2009-তে ফিরেছিলেন। তার কারণ উনি তো বলেছিলেন 6 বছর সাসপেন্ড হওয়ার ক্ষেত্রে যে আমি এই দলটা আর 6 বছর থাকবে না, আরও অনেক কিছু বলেছিলেন। সেই কাগজপত্র আমাদের কাছে আসে, ওরা স্বামী স্ত্রী মিলে দলের বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনেক কিছুই বলেছিলেন। ওনার ব্যক্তিগত নিরাপত্তার কোনো অভাব হতে পারে, কিন্তু প্রশ্ন হলো 60 বালাই মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না কেন? একথা বললেন কি করতে? মমতা বন্দ্যোপাধ্যায় কম করে 10-12 বছরের বড়, উনি একথা বলেন কি করে? মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের আয়ু নিয়ে বেঁচে থাকুন, আমাদের নেতৃত্ব দিন এবং বাংলার নেতৃত্ব দিন, এটা ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে ওনার অবশ্য যে কথা উনি বলেছেন ওনার সেই হাল হতে পারে। আমি কন্ডেম করছি, না থাকার শব্দটা আসবে কেন আবার ওনার মুখ থেকে? 10-12 বছরের বড় মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে সে না থাকার কথা বলবেন কেন? রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন যে কথা কম বল, সমস্যা কম হবে। এরা কথা বলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে, আর ওই আবেগতাড়িত হয়ে কি বলতে কি বলে ফেলছে সেটা বুঝতে পারছে না, এবং সেটা গিয়ে কোথায় দাঁড়াচ্ছে, এটাই ঘটছে। তো সুতরাং আশা করব যে এরপরে ওরা কথা কম বলবে, আর বললে পেরেও যেন ভাষার ওপর, শব্দের ওপর যেন নিয়ন্ত্রণ থাকে। আমি যে জেলার সভাপতি সেখানে 2টো আসন আমায় কাজ করতে হবে। তারপরে দিদিমণি বাড়তি দায়িত্ব দিয়েছেন নর্থ 24 পরগনায় 5টা আসন, সেখানে কাজ করতে হবে। সুতরাং আমার ভাবনা চিন্তা আর এখন সেই অর্থে উনি দাঁড়াবেন কি দাঁড়াবেন না সেটা নিয়ে আমার কোনো ভাবনা চিন্তা নেই, আমার কাজ করার কোনো ব্যাপার নেই। যে এরা পরিশ্রম করেনি, এরা খাটেনি,
এরা সংগঠন করেনি, এরা গা ঘামায়নি, এরা অলস কুঁড়ে, এবং এরা চাটুকারিতাকে, স্থাবকতাটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে বরাবর, যতদিন রাজনীতি করছে ততদিনই। সেই জন্যে এই সমস্ত কথা বেরিয়ে যায়, কিন্তু এই সমস্ত কথা তো বলার কথা নয়, বলা উচিত না। তার কারণ হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বুক জুড়ে থাকবেন যুগ যুগ ধরে। সেনাপতি ছাড়া যুদ্ধ জয় করা অসম্ভব, নবীন প্রবীণ বিভাজন সংঘাতের মধ্যেই একের পর এক নেতার পোস্ট। সেনাপতি ছাড়া যুদ্ধ জয় করা অসম্ভব পোস্ট করেছেন তৃণমূল মুখপাত্র রিজু দত্ত। আর কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে একই সুরে পোস্ট হাওড়া মধ্য যুব তৃণমূল সভাপতি কৈলাস মিশ্রেরও। আপনাদের সামনে রেখেছি সোশ্যাল মিডিয়ায় সেই পোস্ট। সেনাপতি ছাড়া যুদ্ধ জয় করা অসম্ভব, নবীন প্রবীণ বিভাজন সংঘাতের মধ্যেই একের পর এক নেতার পোস্ট। সেনাপতি ছাড়া যুদ্ধ জয় করা অসম্ভব তৃণমূল মুখপাত্র রিজু দত্ত পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে একই সুরে কার্যত পোস্ট করেছেন হাওড়া মধ্য যুব তৃণমূল সভাপতি কৈলাস মিশ্র। সৌময়দার কাছে আসবো। সৌময়দা, রিজু দত্তরা যখন এই পোস্ট করছেন সেনাপতি ছাড়া যুদ্ধ জয় করা অসম্ভব, সৌগত রায়, শোভনদেব চট্টোপাধ্যায় তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম ও শেষ কথা। আজকে মৃত্যুঞ্জয় বলল এবং কুণাল ঘোষও একই কথা বলছেন যে ভোট আসলেই সবাই জোটবদ্ধ। প্রশ্নটা আমার এখানে, তৃণমূলে নবীন প্রবীণ দ্বন্দ্বটা কি আরো মানে ফাটল বা দ্বন্দ্ব যাই বলুন, এটা কি জোরাল হচ্ছে নাকি এটা রাজনৈতিক কৌশল? আমার কিন্তু বারবারই মনে হচ্ছে এটা হয়তো অনেকটাই রাজনৈতিক কৌশল। এবং এই যে বারবার সেনাপতির কথা আসছে, অর্থাৎ দাবার বোর্ডে যেরকম সেনা একটা মন্ত্রীর কথা আসে বা রাজার কথা আসে, একই রকম ভাবে কিন্তু সেখানে বোর্ডেদেরও কথা আসে। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসা কিন্তু এই রাজ্যের প্রচুর মানুষ যারা রাজনীতিটা করেন বা যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেন কোনো কিছু না পেয়েই। আর তৃণমূল কংগ্রেসের এই যে আলোচনার মধ্যে বারবার চাটুকারিতার কথা আসছে, এই জায়গাগুলোয় কিন্তু তাদের ব্যক্তিগত কোনো উদ্দেশ্যের বিষয়গুলো সামনে চলে আসছে। তৃণমূলের যে রাজনৈতিক ভাবনা তার বাইরে বেরিয়ে, এটা কিন্তু একটু ঝামেলার। এবং ঝামেলার কেন? তার কারণ এই ঘটনাগুলো তো ঘটে আধিপত্যবাদের জন্য। যে কোনো রাজনৈতিক দলেই একটা আধিপত্যবাদ থাকে এবং সেটা শেষ পর্যন্ত হয়তো রাজ্য বা দেশেও ট্রান্সফার্ড হয়। কিন্তু মূল কথাটা হলো এই যে বুঝতে না পারা বা শুনতে না পারা, এই যে প্রশ্নগুলো আসে সেটা কি হয়? আসলে প্রথমে আধিপত্যবাদ দখল করে আমাদের হৃদয় এবং মস্তিষ্ক, তারপর সেই আধিপত্যবাদ আমাদের চোখ, নাক, কান, ত্বক এই জায়গাগুলো দখল করে নেয়। তখন আর আমরা সাধারণ মানুষের কথা শুনতে পাই না। দেখুন, তৃণমূল যে আলোচনাগুলো করছে এই দ্বন্দ্ব নিয়ে, এই আলোচনার মধ্যে কিন্তু কোনোভাবে মানুষের কথা নেই। অর্থাৎ তৃণমূল কংগ্রেস গত কয়েকদিন তাদের যে রাজনৈতিক দ্বন্দ্বের কথা, ইন্টারনাল ফাইটের কথা নিয়ে আলোচনা করছে বারবার করে। হয়তো তারা টেলিভিশনে বা সংবাদ মাধ্যমে প্রচুর সময় পাচ্ছেন এই বিকেলের মুড়ি চানাচুরের মতো, কিন্তু তাদের কথার মধ্যে কিন্তু হারিয়ে যাচ্ছে মানুষের কথা, তাদের নিজেদের করা লক্ষ্মীর ভান্ডারের কথা, স্বাস্থ্যসাথীর কথা। সামনে কিন্তু লোকসভা নির্বাচন, সমস্ত রাজনৈতিক দল কিন্তু মানুষের কথা বলবেন। ফলে দেখতে হবে তৃণমূল কংগ্রেস মানুষের মন পাওয়া বা মানুষের অ্যাটেনশন পাওয়ার জন্য কতক্ষণ তাদের এই দ্বন্দ্বগুলো বিক্রি করেন এবং কতক্ষণ সেই কৌশল চালান। এর বাইরে কিন্তু তাদের বেরোতেই হবে, যেখানে তাদের মানুষের চাকরি, মানুষের খাবার, মানুষের বাড়ির মাথায় ছাদ, এই কথাগুলো আলোচনা করতে হবে। এই সময়টা তাদের কোন আইপ্যাক স্থির করে দিচ্ছে সেটা অবশ্য আমার জানা নেই। পার্থদা, কেন আপনারা বলছেন বিজেপির চিত্রনাট্য? দেখুন, প্রথম কথা হচ্ছে যে একটা অন্য দলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলা একটা আমাদের মতো অন্য দলের পক্ষে এটা শোভা পায় না। কিন্তু যখন এই ব্যাপারটা দলের বাইরে গিয়ে যখন ব্যাপারটা দলের বাইরে গিয়ে যখন জনমানসে প্রভাব ফেলে তখন বলতে হয়। হ্যাঁ, এই জন্য আমরা বলছি আজকে চিন্তা করে দেখুন, 9 ঘন্টা যখন ইডি তাকে জিজ্ঞাসাবাদ করলো, বেরিয়ে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বিজেপি সরকারের বিরুদ্ধে একটা কথাও বলেননি। তিনি তার সমস্ত আক্রমণটা তিনি করলেন জাতীয় কংগ্রেসের দিকে। এবং তারপর থেকে যদি দেখতে পারেন এই নবীন আর প্রবীণ, এই তৃণমূল কালীঘাট আর তৃণমূল ক্যামাক্সিটের এই যে লড়াই, এটা কিন্তু চোখের সামনে চলে আসছে। আজকে আমরা দেখলাম বিভিন্ন নেতা বলছেন নবীন প্রবীণের দ্বন্দ্বে কি আমিষের খুনের বিচার হবে, মইদুল মিদ্দার খুনের বিচার হবে, সুদীপ্ত গুপ্তর খুনের বিচার
দাঁড়াবে কোচবিহার থেকে কলকাতা যে ইনসাফ যাত্রা নিয়ে হেঁটেছে, তারা প্রত্যেকে যখন ব্রিগেডে যাবে এই ইনসাফের বিচার চাইতে যাবে, বিচার চাইতে যাবে, ইনসাফ চাইতে যাবে, স্বাভাবিকভাবেই হচ্ছে এই যে একটা নবীন প্রবীণের দ্বন্দ্বে আমাদের নিজেদের এই চাকরি নিয়োগের যারা দুর্নীতি হয়েছে তারা কি চাকরি পাবে? তাদের কি কোনো কথা হবে? তাদের কোনো বিচার নেই, যেগুলোকে পুলিশ মেরে ফেলেছে। মানুষের কথা বলছো না, চাকরি প্রার্থীদের চাকরি হচ্ছে না, ডিএ পাচ্ছে না, তোমরা নজর ঘোরানোর চেষ্টা করছো বিরোধীদের অভিযোগ। মৃত্যুঞ্জয়, দেখুন, মানুষের কথা নিয়ে আলোচনা করবো, আমরা তো বলছি মানে 1100 টাকার গ্যাস, তারপর 106 টাকার পেট্রোল, ডিজেল, সমস্ত কিছু নিয়ে আলোচনা হচ্ছে, আনএমপ্লয়মেন্ট রেট, কেন্দ্রীয় বঞ্চনা। আমি যেটা বললাম যে আমাদের স্ট্র্যাটেজি ঠিক আছে, নির্বাচনে আমরা সারা বছর পড়ি, সারা বছর সারা বছর পড়ে তাকে আবার পরীক্ষা আলাদা করে করতে হয় নাকি? আর আপনি পরীক্ষায় দেখবেন আমরা কিরকম পরীক্ষা দিই, রেজাল্টে বুঝতে পারবেন। তাই নির্বাচন ঠিক হলে আমরা বিরোধীরা বলছে যদি এত ভালোই হয় তাহলে প্রশ্নপত্র ফাঁস হয় কি করে? না না, প্রশ্ন বিজেপি একটু করতে হয়েছে, বনভোজন করবে, এই ডিসেম্বর মাস পড়ে গেছে, গত বছর বনভোজন করেছিল, তারপর কিন্তু দিয়ে সুকান্ত মজুমদারকে জুতো মারছে। সরকারি কর্মচারী ও বোনের কথা বললো বলে মনে পড়লো সৌগত রায়কে তাপস রায়, সরি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তাপস রায় বলছে জাতীয় স্তরের নেতা। কদিন আগে তো জাতীয় পশু বলেছিল, হাতি, সাদা হাতি, নিজেকে ল্যাচকাটা ডোবারম্যান নিজের জীবন রাজনৈতিক মহলের একটা অংশের মতে যে এই যে 2-3 দিন আগে যে পোস্টারগুলো দেখে যে বিকল্প রাজনীতি, তার পেছনে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন। কি বিকল্প আগামী দিনে এটা প্রকাশ করবে, রাজনীতি নিয়ে তো হয়তো কৌস্তব করছে, ওই যে পোস্টার মারছে। কৌস্তবটা আমরা তো বলেছি, আমি বলেছি কৌস্তব এটা কমিক রিলিফের কাজ করে। একটা বিষয় বলো, দ্বন্দ্ব মিটবে? দণ্ড মিটবে? আমি আবারও বলছি কোনো দ্বন্দ্ব নেই, ভিন্ন মতামত আছে, আমার মিটে যাবে, ভোট আসলে মিটে যাবে। ভিন্ন মতামত, কোনো দ্বন্দ্ব নেই, ভিন্ন মতামত থাকতেই পারে, একটা দলে ভিন্ন মতামত থাকা, তাহলে দ্বন্দ্ব আরো বাড়বে এমনটাই কি ইঙ্গিত মিলল মৃত্যুঞ্জয়ের বক্তব্য থেকে? অবশ্যই সময় বলবে। এই মুহূর্তের আলোচনা এখানেই শেষ করছি, একটু পরেই দেখুন 7টায় বাংলা। চোখ রাখুন এবিপি আনন্দ।